অনেকেই আশা করেছিলেন ভীষ্মর পর কর্ণই হবেন সেনাপতি, কিন্তু কর্ণ তাতে রাজি নন। দুর্যোধন এ ব্যাপারে কর্ণর পরামর্শ চাইলে তিনি বললেন, আমাদের পক্ষে এমন বেশ কয়েকজন আছেন, তারা প্রত্যেকেই সেনাপতি হওয়ার যোগ্য। তবে তাদের একজনকে সেনাপতি হিসেবে বরণ করলে অন্যরা ক্ষুব্ধ হবেন কিংবা দুঃখিত হবেন। তাই আমার মতে অস্ত্রগুরু দ্রোণই হন সেনাপতি। তার বয়স সকলের চেয়ে বেশি, আর এখানে অনেকেই তার শিষ্য, কেউ এতে আপত্তি করবে না। দ্রোণ রাজি হলেন। তিনিই হলেন কৌরবদের দ্বিতীয় সেনাপতি। আবার যথারীতি যুদ্ধ শুরু হবে। তার আগে দ্রোণ দুর্যোধনকে বললেন, তুমি মহামতে ভীষ্মর পতনের পর আমাকে সেনাপতিত্ব দিয়ে সম্মান জানিয়েছ, এজন্য আমি খুশি হয়েছি তো বটেই। এখন তুমি আমার কাছে একটা বর চাও। দুর্যোধন বললেন, হে গুরুশ্রেষ্ঠ, আপনি যদি আমাকে বর দিতেই চান, তাহলে যুধিষ্ঠিরকে জ্যান্ত অবস্থায় আমার কাছে ধরে এনে দিন। এ কথা শুনে দ্রোণ খুব অবাক হলেন, খুশিও হলেন। ধন্য যুধিষ্ঠির, তিনি এমনই একজন মহৎ মানুষ যে তার প্রধান শত্রুও তাকে হত্যা করতে চায় না, বাঁচিয়ে রেখে শুধু ধরে আনতে চায়। আসল ব্যাপারটা কিন্তু সেরকম কিছুই নয়। যুধিষ্ঠির কতটা মহৎ চরিত্র তা নিয়ে মোটেই মাথা ঘামাতে চান না দুর্যোধন। আসলে তিনি একটা মতলব এঁটেছেন। দুর্যোধন বেশ ভালো করেই জানেন যে কোনো ক্রমে যুধিষ্ঠিরকে হত্যা করতে পারলে তাদের বিপদ আরও বেড়ে যাবে। পাণ্ডবদের অন্য 4 ভাই তাদের দাদাকে এতই ভক্তি শ্রদ্ধা করে যে যুধিষ্ঠিরের মৃত্যু সংবাদ পেলে তারা সর্বশক্তি নিয়ে কৌরবদের উপর ঝাঁপিয়ে পড়বেন প্রতিশোধ নেওয়ার জন্য। আর সেই পাণ্ডবদের মধ্যেই রয়েছেন ভীম ও অর্জুনের মতন অপ্রতিরোধ্য যোদ্ধা। তার চেয়ে অনেক সহজ হবে যুধিষ্ঠিরকে ছিনিয়ে আনা। তার উপর কোনো অত্যাচার করা হবে না, বরং তার প্রতি শ্রদ্ধা ও বিনয় দেখানো হবে। তারপর তাকে অনুরোধ করা হবে আর একবার পাশা খেলার জন্য। যুধিষ্ঠির এই প্রস্তাবে কখনো না বলেন না। তিনি খেলতে বসবেন আর আগের বারের মতনই হারতে থাকবেন। প্রত্যেকটা খেলায় হেরে গিয়ে যুধিষ্ঠির সর্বশান্ত হবেন। তখন খেলার শর্ত অনুযায়ী 4 ভাই ও দ্রৌপদীকে সঙ্গে নিয়ে বাধ্য হবেন 12 বছরের জন্য বনবাসে যেতে। তারপরেও 1 বছর অজ্ঞাতবাস। অত বছর পর আর তাদের যুদ্ধক্ষেত্রে ফিরে আসা সম্ভব হবে না। আর এজন্য কৌরব পক্ষকেও কেউ দোষ দিতে পারবে না। যুধিষ্ঠির নিজেই খেলতে রাজি হবেন আর হারবেন, আর এসবের দায়িত্ব তাকেই নিতে হবে। দুর্যোধন তার এই মতলবের কথা চেপে রাখতে পারলেন না, বলে ফেললেন দ্রোণের সামনে। দ্রোণ এখন কি করবেন? তিনি যে দুর্যোধনকে একটা বর দেওয়ার কথা দিয়ে ফেলেছেন, এখন তা আর ফেরানো যায় না। দ্রোণ তখন বললেন, রাজা, তুমি চাও যুধিষ্ঠিরকে জীবন্ত অবস্থায় ধরে আনি। সে দায়িত্ব আমি অবশ্যই পালন করব। তবে আমার কিছু অক্ষমতার কথাও তোমাদের জানিয়ে রাখি। অর্জুন যদি সর্বক্ষণ যুধিষ্ঠিরের পাশে পাশে থাকে, তাহলে সেই অবস্থা থেকে যুধিষ্ঠিরকে উঠিয়ে আনার সাধ্য আমারও নেই। অর্জুন আমার শিষ্য ছিল ঠিকই, কিন্তু তারপরও সে ইন্দ্র আর অন্য অনেক দেবতার কাছ থেকে প্রচুর নতুন অস্ত্র পেয়েছে। তার সঙ্গে সম্মুখ যুদ্ধ করলে আমি কিছুতেই তাকে হারাতে পারবো না। বরং তোমরা এক কাজ করো, অনেকে মিলে যে কোনো ছুতোয় তোমরা অর্জুনকে যুদ্ধক্ষেত্রে অন্যদিকে নিয়ে যাও। যুধিষ্ঠির যদি একটুক্ষণের জন্যেও ফাঁকা থাকেন, তাকে অন্য বীররাও ঘিরে থাকলেও আমি তাদের গ্রাহ্য করি না। আমি ঠিক যুধিষ্ঠিরকে তুলে এনে তোমার হাতে দেব। তোমাদের কাছ থেকে আমি শুধু এইটুকু সাহায্য চাই। দুর্যোধন ভাবলেন, কিছুক্ষণের জন্য অর্জুনকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া এমন কিছু শক্ত ব্যাপার নয়। গুরু দ্রোণ যখন কথা দিয়েছেন,
তাতে মনে হচ্ছে যুধিষ্ঠির এবার সত্যি সত্যি ধরা পড়বেন। যে কোনো বড় যুদ্ধের সময় দুপক্ষেই অনেক গুপ্তচর ঘোরাঘুরি করে, তারা অন্যরকম সেজে অন্য পক্ষের অনেক গোপন খবর জেনে নেয়। সেই রকমই এক গুপ্তচর কৌরব শিবির থেকে বেরিয়ে এসে দৌড়ে যুধিষ্ঠিরের কাছে গিয়ে জানিয়ে দিল সব। যুধিষ্ঠির তখন অর্জুনকে বললেন, তুমি তো শুনলে গুরু দ্রোণের শপথের কথা। একমাত্র তুমি ছাড়া তিনি অন্য কোনো যোদ্ধাকে গ্রাহ্যই করেন না। সেই জন্য আজ সারাদিন তুমি আমার পাশে পাশেই থাকো, গুরু দ্রোণকে কোনো সুযোগ দিও না। অর্জুন বললেন, গুরু দ্রোণকে আমি কিছুতেই হত্যা করতে পারবো না, আবার আপনার পাশ ছেড়েও কোথাও যাব না। আমি আমার অস্ত্র গুরুর সঙ্গে লড়াই করব ঠিকই, আর আপনাকে কেউ এখান থেকে তুলে নিয়ে যাবে সে প্রশ্নই ওঠে না। সুতরাং দুপক্ষেরই এই মনের ভাব নিয়ে শুরু হলো যুদ্ধ। আজ 11 দিন। এখানে একটা কথা মনে রাখা দরকার, দুই পক্ষেই যেসব বড় বড় বীর যোদ্ধা রয়েছেন তাদের বয়স কিন্তু কম নয়, 60 কিংবা তারও বেশি হতে পারে। দ্রোণের বয়স 86, ভীম, অর্জুন, দুর্যোধন, কর্ণেরও বড় বড় ছেলে আছে, তাদের কেউ কেউ এই যুদ্ধে অংশ নিতে নেমে পড়েছে। তাদের মধ্যে অর্জুনের প্রিয় সন্তান অভিমন্যু বেশ বিখ্যাত। এদিনের যুদ্ধে কৌরবরা অনেক চেষ্টা করেও যুধিষ্ঠিরের কাছাকাছি পৌঁছতে পারলেন না। অর্জুন ছাড়াও ভীম, ধৃষ্টদ্যুম্ন ও আরও অনেকে ঘিরে রাখলেন যুধিষ্ঠিরকে। সন্ধ্যের সময় যুদ্ধ শেষ হলে দুই দলই নিজেদের শিবিরে ফিরে গেলেন গোমড়া মুখে। কৌরব পক্ষের অনেকেই আশা করেছিলেন যে সেদিনই যুধিষ্ঠির সম্পর্কে একটা হেস্তনেস্ত করে ফেলবেন দ্রোণ, আর পাণ্ডবদের পক্ষে অনেকেই ভাবছিলেন সবাই মিলে যুধিষ্ঠিরকে ঘিরে থাকলে অন্যদিকে ক্ষতি হয়ে যাচ্ছে অনেক। সন্ধ্যের পর দুদিকের শিবিরেই প্রধান পুরুষরা আলাপ আলোচনা করতে বসেন। দ্রোণ ম্লান মুখে দুর্যোধনকে বললেন, আমি তোমাকে কথা দিয়েছিলাম আজই যুধিষ্ঠিরকে ধরে নিয়ে আসব, কিন্তু আমি তা পারিনি। তবে তোমাকে তো আমি আগেই বলেছি, অর্জুন পাশে থাকলে দেবতাদেরও সাধ্য নেই যুধিষ্ঠিরকে স্পর্শ করে। তোমরা তো অর্জুনকে দূরে সরিয়ে দিতেও পারলে না। তখন ত্রিগর্ত নামে একটি দেশের রাজা এগিয়ে এসে বললেন, কাল থেকে আমরা এ দায়িত্ব নিতে পারি। অর্জুন আমাদের রাজ্যের প্রতি অনেক অবিচার করেছেন। রাজা সুশর্মা ও তার ভাইদের অপমান করেছেন বারবার। সেই সব কিছুর প্রতিশোধ নেওয়ার জন্য আজ তারা জীবন পণ করতে চান। তাদের সঙ্গে থাকবেন সংসপ্তক আর নারায়ণী নামে অতি দুর্ধর্ষ সেনাবাহিনী। এরা যুদ্ধে নামার আগেই শপথ করেন জয়ী হতে না পারলেও এরা কখনো রণক্ষেত্র থেকে পালিয়ে যান না, জীবন মরণ সংগ্রাম করেন, সেখানেই প্রাণত্যাগ করেন। প্রশ্ন হলো, এরা অর্জুনকে কিভাবে এখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাবেন? অর্জুন এদের কথা শুনবেন কেন? সুশর্মা তখন বললেন, তার একটা সহজ উপায় আছে। অর্জুনের একটা শপথ আছে। কেউ যদি একেবারে অর্জুনের সামনে গিয়ে সরাসরি যুদ্ধে আহ্বান করে, অর্জুন তাকে অগ্রাহ্য করেন না, তার যুদ্ধ সাধ মিটিয়ে দেওয়ার জন্য লড়ে যান। আমরাও কাল সকালে অর্জুনের কাছে গিয়ে এই আহ্বান জানাবো। অর্জুন যুদ্ধ শুরু করলে আমরা বেশ কয়েকজন নানা দিক থেকে তাকে আক্রমণ করব। এতে অর্জুন খানিকটা বিভ্রান্ত তো হবেনি, কাকে ছেড়ে কাকে আক্রমণ করবেন। আমরা তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাব, সেই অবসরে আপনারা যুধিষ্ঠিরকে ধরে নিতে পারবেন। গুপ্তচররা কৌরব শিবিরের এই সব গোপন কথাও জানিয়ে দিল পাণ্ডবদের। পরদিন সকালেই ত্রিগর্তের রাজা ও অন্য কয়েকজন অর্জুনের শিবিরের সামনে শুরু করে দিলেন হই হল্লা। অর্জুন যুদ্ধের সাজে সজ্জিত হয়ে প্রথমেই গেলেন যুধিষ্ঠিরের কাছে, তাকে প্রণাম করতে আর অনুমতি নিতে। যুধিষ্ঠির বললেন, আচার্য দ্রোণও চান আমাকে ধরে নিয়ে গিয়ে কৌরব শিবিরে বন্দি করে রাখবেন। সেটা যাতে ওরা না পারেন সেই ব্যবস্থা করার ভারও তোমারই উপরে। এখন
তুমি কি করবে তা নিজেই ঠিক করো। অর্জুন বললেন, আমি যে প্রতিজ্ঞা করে বসে আছি যে কেউ আমার সঙ্গে যুদ্ধ করতে চাইলে তাকে ফেরাবো না, তবে আমি কিছুক্ষণ না থাকলেও পাঞ্চাল রাজ্যের বীর সত্যজিৎ সবসময় আপনার গায়ে সেঁটে থাকবে। সত্যজিৎ নিজেও বড় যোদ্ধা, আরও অনেকে তো তাকে সাহায্য করবে। যদি সত্যজিৎ হঠাৎ নিহত হয়, তখন আমার বিশেষ অনুরোধ, আপনি তখন রণক্ষেত্র ছেড়ে আপনার শিবিরে বিশ্রাম নিতে যাবেন। এর মধ্যে তো আমি এসেই পড়ছি। যুদ্ধের সময় কোথায় কারা মুখোমুখি হয়ে লড়ছে, কে নিহত হলো, কে নিজেকে জয়ী মনে করল, কে কোন অস্ত্র ব্যবহার করছে, এই সবই সঞ্জয় শোনাতে লাগলো অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে। কিন্তু আমাদের অত খুঁটিনাটি জানার দরকার নেই। অনেক যুদ্ধ তো একই রকম, সব নামও আমরা মনে রাখতে পারবো না, বড় বড় ঘটনাগুলো জানলেই হলো। যুদ্ধের ইতিহাস যখন লেখা হয়, তাতে সাধারণ পদাতিক সৈন্যদের কারো নামই থাকে না, অথচ অনেক ক্ষেত্রেই এই পদাতিক সৈন্যরাই যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ করে দেয়। এখানেই সংসপ্তক আর নারায়ণী সৈন্যরা এত হিংস্রভাবে আক্রমণ চালাচ্ছেন, যাতে মনে হয় আর 2-1 দিনের মধ্যেই পাণ্ডবদের সৈন্যবাহিনী হয় নিশ্চিহ্ন হয়ে যাবে অথবা প্রাণ ভয়ে পালাবে। সেই জন্যই অর্জুন প্রথমে ত্রিগর্তের রাজা ও তার ভাইটাইদের যমের বাড়ি পাঠালেন। তারপর প্রবল বিক্রমে সংহার করতে লাগলেন ওই 2 বাহিনীর সৈন্যদের। মোট কথা, আজ সারাদিন যুদ্ধে কি ফলাফল পাওয়া গেল? 2 পক্ষেরই কয়েকজন বীর সংগ্রামে নিহত হয়েছে, কিন্তু তার চেয়েও বড় কথা, সারাদিনের মধ্যে কৌরব দলের কেউই যুধিষ্ঠিরের গায়ে একটি আঁচড়ও কাটতে পারলেন না। একসময় সমস্ত আকাশ নানা রঙে রাঙিয়ে সূর্যাস্ত হতে লাগলো, নিঃশব্দে নেমে এলো সন্ধে। শেষ হলো আর একটা দিন। পরের দিনটাই 13 দিনের দিন। সকাল থেকেই দ্রোণ তার সৈন্যদের বিশেষভাবে সাজাতে লাগলেন। এর নাম ব্যূহ। এই ব্যূহ নানা রকমের হয়, নামও হয় অনেক রকম। দ্রোণ যেটি বানালেন তার নাম চক্রব্যূহ। বাইরে থেকে এর মধ্যে প্রবেশ করা খুবই কঠিন, কিন্তু ভিতরে যারা রয়েছে তারা অনায়াসে সেখান থেকে যুদ্ধ চালিয়ে যেতে পারে, সেটাই খুব বিপদের কথা। যুধিষ্ঠির অর্জুনের ছেলে অভিমন্যুকে বললেন, বৎস, এই যে ওরা চক্রব্যূহ বানিয়েছে, এর মধ্যে ঢোকার কোনো কৌশল আমরা অনেকেই জানি না। শুধু জানে অর্জুন, কৃষ্ণ, প্রদ্যুম্ন আর তুমি। বাবার কাছ থেকে তুমিই তা শিখেছ। এখন তুমি আমাদের পথ দেখাও, আমরা তোমার পিছু পিছু যাব। অভিমন্যু তো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ছটফট করছে। সে বলল, আমি অবশ্যই আপনাদের জন্য পথ বলে দেব, তবে একটা কথা আছে। বাবা আমাকে এর ভিতরে ঢোকার কৌশলটাই শিখিয়েছেন, কিন্তু এর থেকে বেরিয়ে আসার পদ্ধতিটা তিনি এখনও আমাকে শেখাবার সময় পাননি। আপনাদের ভিতরে নিয়ে গিয়ে যদি কোনো বিপদ হয়। ভীম বললেন, বৎস, তুমি শুধু আমাদের জন্য এই ব্যূহের দ্বার খুলে দাও। আমি, সাত্যকী, আরও যারা রয়েছেন সবাই তোমার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ঢুকে পড়ব। তারপর ওদের যাকে পাবো তাকেই খতম করব, আর এই ব্যূহটাই ভেঙে চুরে লণ্ডভণ্ড করে দেব। তখন আর ফেরার পথ নিয়ে চিন্তা করতে হবে না। অভিমন্যু তখন আনন্দে ঝলমল মুখে একটা হাত তুলে বলল, চলুন তবে, আর দেরি করার কোনো দরকার নেই। শুরু হোক, শুরু হোক, আসুন। অভিমন্যু তার রথ চালিয়ে দিল সেই ব্যূহের প্রবেশ পথের দিকে। সঞ্জয় এবং মহারাজ ধৃতরাষ্ট্র যে প্রাসাদের অলিন্দে বসে আছেন, সেখান থেকে সামনের যুদ্ধক্ষেত্রটিকে মনে হয় মহাসমুদ্রের মতো। অসংখ্য সৈন্য সেখানে যুদ্ধে মেতে আছে। কোথায় কে কার সঙ্গে মুখোমুখি যুদ্ধ করছে তা বোঝার উপায় নেই, কিন্তু সঞ্জয় তার দিব্য দৃষ্টিতে সব কিছুই দেখতে পারেন। সঞ্জয় একটু পরে থেমে যেতেই ধৃতরাষ্ট্র তাকে কিছুটা অভিযোগের সুরে বললেন, বৎস, আমার মনে হয়
পাণ্ডব দলের প্রতি তোমার পক্ষপাতিত্ব আছে। কৌরব পক্ষের কত বড় বড় বীর যোদ্ধা এর মধ্যেই নিহত হয়েছে, তা বলে কি পাণ্ডবদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি? পাণ্ডব পক্ষের কোনো মহান যোদ্ধা কি নিহত হননি? সঞ্জয় বললেন, হে মহারাজ, এই মহাযুদ্ধের কি যে ভয়ঙ্কর রূপ তা তো সব একসঙ্গে বলা যায় না, তাই আমি বেছে বেছে আপনাকে মূল ঘটনাগুলো শোনাচ্ছি। পাণ্ডব পক্ষেরও বেশ কিছু যোদ্ধা এর মধ্যে প্রাণ হারিয়েছেন। আপনি তো জানেন, অনেকবারই শুনেছেন যে পক্ষে ভীম, অর্জুন ও কৃষ্ণের মতন মহাবীরেরা রয়েছেন, এদের পরাজিত করা তো দেবতাদের পক্ষেও সম্ভব নয়। জয় পরাজয় নির্ধারিত হওয়ার আগে কত মানুষকে যে প্রাণ দিতে হবে তার ইয়ত্তা নেই। মহারাজ ধৃতরাষ্ট্র একটু চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, তুমি আবার আমাকে জানাতে শুরু করো। অর্জুনের ছেলে নাকি দারুণ সংগ্রাম করছে, সে এখন কোথায়? সঞ্জয় বললেন, সেই এখন যুদ্ধের প্রধান নায়ক। এরকম বিস্ময়কর ব্যাপার আগে কেউ কখনো শোনেও নি, দেখেও নি। অভিমন্যুর বিরুদ্ধপক্ষীয় সৈন্যরা অবাক হয়ে দেখছে তার যুদ্ধ নৈপুণ্য। কেউ কেউ যুদ্ধ থামিয়ে প্রশংসা করতে শুরু করেছে অভিমন্যুর। তার অমন চেহারা, অত কম বয়স, তবু তার তেজের কাছে কৌরব পক্ষের বড় বড় বীরেরাও দাঁড়াতে পারছেন না। ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, এখন সে যুদ্ধ করছে কার সঙ্গে? সঞ্জয় বললেন, আজ দেখছি পাণ্ডব এবং কৌরব পক্ষে প্রধান বীর পুরুষদের সন্তানেরাই যুদ্ধের জন্য এগিয়ে এসেছে এবং বীরত্ব দেখাচ্ছে। যেমন দুর্যোধনের ছেলে লক্ষণ, সেও তো একজন মহাবীর, তবু অভিমন্যু একসময় তার প্রাণ হরণ করল। এ কথা শুনে ধৃতরাষ্ট্রের চোখে জল এসে গেল। সঞ্জয় বললেন, মহারাজ, এখন তো দেখছি অভিমন্যু যেমন যুদ্ধে অসম্ভব প্রতাপ দেখাচ্ছে, তেমনি সে আবার এই বুহ থেকে বেরোবার পথও খুঁজতে চাইছে। আমরা তো জানি যে অভিমন্যু তার বাবার কাছ থেকে এই বুহে ঢোকার কৌশল শিখে নিয়েছিল, কিন্তু এখান থেকে বেরোবার কৌশলটা শেখার সময় পায়নি। তারা ভেবেছিল ভীম এবং অন্য যোদ্ধারা অভিমন্যুর সঙ্গে সঙ্গে এই বুহের মধ্যে ঢুকে এসে পুরো বুহটাই ভেঙে তছনছ করে দেবেন, কিন্তু তা সম্ভব হয়নি। দ্রোণ, দুর্যোধন এবং কর্ণের মতো বীরেরা প্রবল প্রতাপে ওদের আর ভিতরেই আসতে দেননি। অভিমন্যুর একলারই প্রতাপে কৌরব পক্ষের অনেকেই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবার চেষ্টা করছেন। দুর্যোধন ঠিক করলেন, এখন আর অভিমন্যুকে বধ না করে উপায় নেই। অভিমন্যু যে কোনো একটা পথে বেরোবার চেষ্টা করেই দেখতে পেলেন সেখানে দ্রোণ বা কর্ণ বা দুর্যোধন বা অশ্বত্থামা বা কৃপ প্রমুখ কেউ না কেউ পাহারা দিচ্ছেন সেই পথ। সকলেরই মনে হচ্ছে এই অভিমন্যু তার বাবা অর্জুনের মতনই সমান বীর, এমনকি তিনি হয়তো তার বাবাকেও ছাড়িয়ে যেতে পারেন। দ্রোণ তো প্রকাশ্যেই বলে ফেললেন, এরকম যুদ্ধে অভিমন্যুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আর কি কেউ আছেন? এখন একমাত্র উপায়, অভিমন্যুকে যদি রথ থেকে নিচে নামানো যায়। যতক্ষণ সে রথের উপর থাকবে ততক্ষণ তার কেশ স্পর্শ করার মতো যোগ্যতাও আমাদের নেই। তার রথ নষ্ট করে দিয়ে যদি এখনকার মতো যুদ্ধ থামিয়ে দেওয়া যায়, তাহলে পরে আবার যুদ্ধ শুরু করা যেতে পারে। তা শুনে কর্ণ এবং অন্য বীরেরা অভিমন্যুর রথের সারথিকে হত্যা করলেন এবং রথটাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। কিন্তু তাতেও অভিমন্যুকে নিরস্ত করা গেল না। তিনি একটি গদা হাতে নিয়ে লাফিয়ে নেমে এলেন নিচে। তখন দুঃশাসনের পুত্রও একটি গদা হাতে এগিয়ে এলেন মুখোমুখি অভিমন্যুর সঙ্গে লড়াই করার জন্য। অনেকেরই ধারণা যে 7 জন মহারথী মিলে একসঙ্গে হত্যা করেছেন অভিমন্যুকে। তা অবশ্য ঠিকই। তাকে ঘিরে ধরেছেন 6 জন। তাদের কারোরই মৃত্যুবাণ অভিমন্যুর বুকে বেঁধেনি। অভিমন্যুর সঙ্গে শেষ লড়াইটা হয়েছিল দুঃশাসনের ছেলের। রক্তাক্ত শরীরে অনেক ক্লান্তি নিয়েও অভিমন্যু গদাযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এক সময় দুঃশাসনের ছেলে তার মাথায় প্রবলভাবে একটা আঘাত করতেই
তিনি পড়ে গেলেন মাটিতে। সেটাই তার শেষ নিঃশ্বাসের সময়। দুঃশাসনের যে পুত্রটি শেষ পর্যন্ত অভিমন্যুকে মারেন তার নাম আমরা জানি না। কাহিনীকার ঋষি বেদব্যাস সেই নামটি আমাদের জানাতে ভুলে গিয়েছেন। তার কিছুক্ষণ পরে থেমে গেল সেদিনের যুদ্ধ। অর্জুন তখনও ব্যস্ত ছিলেন সংসপ্তকদের সঙ্গে যুদ্ধে। তিনি কিছুই জানতে পারলেন না। সন্ধে হয়ে এসেছে, আজকের মতো যুদ্ধের বিরতি। তাই অর্জুন আর কৃষ্ণ ফিরে চললেন তাদের শিবিরের দিকে। যেতে যেতে অর্জুন একবার কৃষ্ণকে বললেন, দেখো সখা, অন্যদিন এই সময় কত রকম আওয়াজ শোনা যায়। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ গান গায়, কেউ অস্ত্রে শান দেয়। কিন্তু আজ যেন সব দিকই থমথম করছে, কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। কি ব্যাপার বলো তো? কৃষ্ণ বললেন, তা আমিও ঠিক বুঝতে পারছি না। চলো শিবিরে পৌঁছই, আজকের সব বৃত্তান্ত জানতে পারা যাবে। অর্জুনের রথ নিজের শিবিরের কাছাকাছি আসতেই দেখা গেল অনেকেই মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে, অনেকে দুহাত মুখে চাপা দিয়ে বসে আছে। তারপর যুধিষ্ঠির এবং অন্য প্রধান পুরুষদের দেখে অর্জুনের বুক কেঁপে উঠল। নিশ্চয়ই আজ এদিকের রণক্ষেত্রে সাংঘাতিক কিছু ঘটেছে। অন্যদিন অভিমন্যু এই সময় তার বাবার জন্য অপেক্ষা করে থাকেন। আজ তিনি কোথায়? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। একটুক্ষণের মধ্যেই অর্জুন জানতে পারলেন সেদিনের সবচেয়ে বড় দুঃসংবাদ। অভিমন্যু অর্জুনের সবচেয়ে প্রিয় পুত্র, তিনি আর বেঁচে নেই। এটা অর্জুন সহ্য করবেন কি করে? তখন অর্জুনও মাটিতে গড়াগড়ি দিয়ে প্রবলভাবে কাঁদতে লাগলেন। সকলে মিলে অর্জুনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। যুদ্ধ তো এখনো শেষ হয়নি, আগামীকাল হয়তো আরও ঘোর যুদ্ধ হবে। এই সময় অর্জুন যদি ভেঙে পড়েন তাহলে পাণ্ডব পক্ষের জয়ের আশা তলিয়ে যাবে। সেই জন্যই সকলে মিলে অর্জুনকে সান্ত্বনা দিতে দিতে বললেন যে অভিমন্যু শেষ পর্যন্ত বীরের মতো লড়াই করতে করতে প্রাণ দিয়েছেন। যে কোনো ক্ষত্রিয়ের পক্ষে এটা খুবই গৌরবের কথা। অভিমন্যু নিশ্চয়ই এরই মধ্যে স্বর্গে পৌঁছে গিয়েছেন। অর্জুন এক সময় শোক সামলে নিয়ে বজ্র কঠিন কণ্ঠে বলে উঠলেন, কাল আমি জয়দ্রথকে নিশ্চিত হত্যা করব। কাল সূর্য অস্ত যাওয়ার মধ্যে জয়দ্রথকে মেরে আমি পুত্র হত্যার প্রতিশোধ নেব। কৌরব পক্ষে বড় বড় বীরদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করতে অর্জুন পরাঙ্মুখ নন, তবু হঠাৎ শুধু জয়দ্রথের কথা বললেন কেন? সেটা আমরা পরের অধ্যায়ে শুনব। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।